আসামে আবার উচ্ছেদ অভিযানের তোপ দাগালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু বাংলাভাষী মুসলিমরাই কেন টার্গেট? পুতিনের নির্দেশে রুশ পারমাণবিক অস্ত্র পরীক্ষার তোড়জোড়। রাশিয়া থেকে ইরানের প্রথম মালবাহী ট্রেন যাত্রার রহস্য কি? প্রচলিত ঔষধের চেয়ে শতগুণ শক্তিশালী অ্যান্টিবায়োটিক আবিষ্কার। নাগালে থাকবে কি পার্শ্ব প্রতিক্রিয়া আর দামের সীমা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আবারও নিপীড়নের খড়গ নেমেছে আসামের বাংলা ভাষাভাষীদের ওপর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে মূলত বাংলাভাষী মুসলিমদের ওপর চড়াও হয়েছে রাজ্য সরকার। প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদকৃতদের বিরুদ্ধে বনভূমি দখল করে বসতি গড়ার অভিযোগ তোলা হচ্ছে। যদিও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আর অতীত ইতিহাসের কারণে অভিযানটি বিতর্কমুক্ত নয়। নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ তৈরি করে গোপন মিশন বাস্তবায়নের অপচেষ্টাই কি করছে রাজ্য সরকার? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আসামে আবারও শুরু হয়েছে তথাকথিত উচ্ছেদ অভিযান। দখলদার দাবি করে উচ্ছেদ করা হচ্ছে শত শত পরিবারকে, গুড়িয়ে দেয়া হচ্ছে ঘরবাড়ি। এসব পরিবারের অধিকাংশই বাংলাভাষী মুসলিম বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সমালোচকরা বলছেন, টার্গেট করে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদ অভিযান প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথাবার্তাও তারই ইঙ্গিত। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ৯ নভেম্বর সকালে পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলায় জেলা প্রশাসন ও বন কর্তৃপক্ষ মিলে ১১৪০ বিঘা জমিতে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী এবং ভারী যন্ত্রপাতি যেমন এক্সক্যাভেটর ও ট্রাক্টর মোতায়েন করে প্রশাসন। অভিযানে ১,০০০-এরও বেশি বন কর্মী ও পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে। এজন্য পুরো এলাকা ৫টি ব্লকে ভাগ করা হয়। এর মধ্যে একটি ব্লকের বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন বলেও গোয়ালপাড়া জেলা কমিশনার প্রদীপ তিমুংয়ের বরাত দিয়ে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস। তিমুং বলেন, এই উচ্ছেদ অভিযানে অন্তত ২ দিন লাগতে পারে। ২ সপ্তাহেরও বেশি আগে আমরা ৫৮০টি পরিবারকে উচ্ছেদ নোটিশ দিয়েছি। বাসিন্দাদের জায়গা খালি করার কথা বলা হয়। পুরো এলাকা দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ে। এসব লোকজন সেই বনভূমি দখল করে বসতি করেছিল। জেলা কমিশনার বলেন, ৫৮০টি পরিবার ১১৪০ বিঘা জমি দখল করেছিল। তাদের মধ্যে প্রায় ৭০% পরিবার নোটিশ পাওয়ার পর জায়গা ছেড়ে দিয়েছে, বাকিদের সরানো হচ্ছে। উচ্ছেদ অভিযানটি গৌহাটি হাইকোর্টের নির্দেশ অনুসারেই পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। এদিকে অভিযান সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা জানিয়েছেন, যেসব পরিবার উচ্ছেদের মুখে পড়েছে তাদের বেশিরভাগই বাংলাভাষী মুসলিম সম্প্রদায়ের। অবমাননাকর শব্দ হিসেবে এই মুসলিমদের বলা হয় মিয়া। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মিয়ারা তার সরকারের অধীনে শান্তিতে থাকতে পারবে না। হিমন্ত বিশ্ব শর্মা ২ দিন আগেও ফেসবুক লাইভে এই উচ্ছেদ অভিযানের ঘোষণা দেন। কিছুদিন এই ধরনের অভিযান না চালানো প্রসঙ্গে তিনি বলেন, অনেকে ধারণা করেছিল উচ্ছেদ বন্ধ হয়ে যাবে। তারা ভেবেছিল হিমন্ত বিশ্ব শর্মার উপর এত চাপ পড়েছে, তিনি আর অভিযান চালানোর সাহস দেখাবেন না। আমি আপনাদের জানাতে চাই, আমি কাউকে খুশি করে দিতে পারবো না। ৯ ও ১০ নভেম্বর গোয়ালপাড়ার দহিকাটা বনে উচ্ছেদ অভিযান শুরু হবে। সমালোচকরা বলছেন, মূলত ২০২১ সালে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নেওয়ার পর থেকেই আসামে নানা সময়ে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সরকার এগুলোকে দখল মুক্তি অভিযান হিসেবে বর্ণনা করলেও এসব অভিযানের প্রভাব পড়ছে প্রধানত বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর ওপর। ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এবছর আসামে ব্যাপক উচ্ছেদ অভিযান দেখা গেছে। জুলাই ও আগস্ট মাসে এই উচ্ছেদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গোয়ালপাড়া জেলাতেও এর আগে একাধিক বড় উচ্ছেদ অভিযান হয়। ১২ জুলাই পাইকান সংরক্ষিত বনে প্রায় ১৪০ হেক্টর বনভূমি দখলমুক্ত করার জন্য উচ্ছেদ চালানো হয়েছিল। এছাড়া ১৬ জুন জেলার হাসিলা বিল এলাকায় জলাভূমি দখল করে থাকা ৬০০ পরিবারকে উচ্ছেদ করা হয়। বলাই বাহুল্য, তাদেরও অধিকাংশই বাংলাভাষী মুসলিম, অর্থাৎ তথাকথিত মিয়া সম্প্রদায়ের। হিজল জুবায়ের, বাংলা ভিশন। মালয়েশিয়ার সমুদ্র উপকূলে ৩০০-র মতো আরোহী সহ একটি নৌযান ডুবে গেছে। এক বাংলাদেশি সহ অন্তত ১০ জনকে উদ্ধার করা গেলেও খোঁজ নেই বাকিদের। এই বহরে থাকা ৩টি নৌযানের মধ্যে ২টির কোনো খোঁজ পাওয়া যায়নি। থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাঙ্কাউই দ্বীপের কাছাকাছি এলাকায় প্রায় ৩০০ আরোহী সহ নৌযানটি ডুবে যাওয়ায় এই পরিস্থিতিতে পড়ে। আরোহীরা ৩ ভাগে ভাগ হয়ে ৩টি ছোট ছোট নৌকায় করে উপকূলে পৌঁছানোর চেষ্টা করছিল। একটি চারুতাও দ্বীপের কাছাকাছি ডুবে গেলেও বাকি দুটির কোনো হদিস মেলেনি। মালয়েশিয়ার সমুদ্র বিষয়ক কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে, নৌযান ডুবে যাওয়ার খবরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জীবিত উদ্ধারকৃতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তাদের একজন বাংলাদেশের, 2 জন রোহিঙ্গা এবং 3 জন
মিয়ানমারের। এক রোহিঙ্গা নারীর লাশও উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় 3 দিন আগে মিয়ানমার সমুদ্র উপকূল থেকে যাত্রা করেছিল নৌযানটি। বেঁচে ফেরাদের দাবি, নৌযানে বাংলাদেশিদের মধ্যে বড় একটি অংশই ছিল নথিপত্রবিহীন অবৈধ শ্রমিক। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। তোলপাড় ফেলে দেয়া তথ্যটি নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের সভায় এটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। জনগণকে খুব দ্রুত এর ফলাফল জানানো হবে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনকে পারমাণবিক পরীক্ষা শুরু করার নির্দেশ দেন। এরই জেরে রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়। যদিও রুশ পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক পরীক্ষা নিয়ে কিছুটা সন্দিহান। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে নাকি তথাকথিত সাবক্রিটিক্যাল পরীক্ষা চালাবে, এটি নিয়ে কোনো ইঙ্গিত পায়নি রাশিয়া। 1992 সাল থেকে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র। সে সময় থেকে এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো একমাত্র দেশ উত্তর কোরিয়া। এদিকে পশ্চিমা ছলছাতুরি আর নিষেধাজ্ঞার শৃঙ্খলে ইরানকে বেঁধে রাখার চেষ্টা আবারও ব্যর্থ করার নজির তৈরি করল তেহরান। প্রায় 2 সপ্তাহের রেলযাত্রায় রাশিয়া থেকে ইরানে পৌঁছেছে একটি মালবাহী ট্রেন। এই রেলযাত্রা যুক্ত করেছে রাশিয়া, মধ্য এশিয়া এবং ইরানকে। পশ্চিমা আধিপত্য বিরোধী 2 মিত্রের এই পদক্ষেপকে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি শুধু নয়, পুরনো শত্রুদের কৌশলী জবাব দেওয়ার মোক্ষম হাতিয়ার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রকে নাখোশ করে ইরানের আরেক মিত্র চীনও কি এই প্রকল্পে যুক্ত হওয়ার সাহস দেখাবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো ইরানের বন্দরে পৌঁছালো রাশিয়ার একটি মালবাহী ট্রেন। মস্কোর 900 কিলোমিটার দূরের এক স্টেশন থেকে 12 দিন ধরে চালিয়ে গত 8 নভেম্বর ট্রেনটি প্রবেশ করে রাজধানী তেহরানের কাছে অবস্থিত আপ্রিন ড্রাই পোর্টে। পুরো মধ্য এশিয়ার উপর দিয়ে আসতে ট্রেনটিকে পাড়ি দিতে হয়েছে প্রায় 4000 কিলোমিটার পথ। পশ্চিমাদের বিরুদ্ধে অর্থনৈতিক পাল্টা চাল দিয়ে বসে থাকতে নারাজ ইরান। তাই রাশিয়াকে সঙ্গে নিয়ে একটি লাভজনক ট্রানজিট রুট বাস্তবায়নের চেষ্টা করছে তেহরান। পণ্য বহনকারী ট্রেনটির 62টি কন্টেইনারে ছিল কাগজের তৈরি বিভিন্ন পণ্য ও পাল্প। ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ভূরাজনৈতিক দিক থেকে এমন আন্তঃসীমান্ত পরিবহনের গুরুত্ব অনেক গভীর। রাশিয়া ও ইরান কেবল দ্বিপাক্ষিক বাণিজ্যই বাড়াচ্ছে না, বরং একই সঙ্গে তারা গড়ে তুলছে নতুন করিডোর। পশ্চিমাদের লাগাতার অবরোধ ও ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে এখন জর্জরিত ইরান ও রাশিয়া। তেল বাণিজ্য থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে মস্কো ও তেহরানকে পোহাতে হয় চরম ভোগান্তি। এমন সীমাবদ্ধতার মধ্যে মিত্র 2 দেশই খুঁজছে বিকল্প পথ। নতুন এই রুট ব্যবহার করে রাশিয়া তার তেল, গ্যাস, ধাতু ও শিল্পপণ্য দক্ষিণের বাজারে পাঠাতে পারবে পশ্চিমা বন্দর এড়িয়ে। মস্কো থেকে ইরান হয়ে পণ্য পৌঁছাতে পারবে পারস্য উপসাগর, ভারতীয় মহাসাগর, এমনকি ভারতের দিকেও। রুশ রেল সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মস্কো থেকে বন্দর আব্বাস রুটে পণ্য পরিবহনে অনেক সময় ও খরচ লাগত, কিন্তু নতুন রুটের কারণে অনেকাংশেই কমবে ট্রানজিটের সময়। আমদানি রপ্তানি সুবিধার পাশাপাশি ট্রানজিট রুটের কৌশলগত সুযোগ নিতে চায় ইরান। মধ্যপ্রাচ্য ও সেন্ট্রাল এশিয়ার বাণিজ্য নেটওয়ার্কে শক্ত অবস্থান গড়তে পারলে তেহরানের জন্য খুলে যাবে বছরে কোটি ডলার আয়ের নতুন দরজা। এই ধরনের ফ্রেট ট্রেন রুট দক্ষভাবে চালাতে পারলে ইরান অনেকাংশেই পুষিয়ে নিতে পারবে নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি। ইরানি রেলওয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, শুধু রাশিয়া থেকেই নয়, চলতি বছরের জুনে চীন থেকেও আপ্রিন ড্রাই বন্দরে এসেছে বেশ কিছু পণ্যবাহী ট্রেন। ভূরাজনৈতিক দিক থেকে রেল রুটটি মূলত বহু প্রতীক্ষিত ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই রুটের কারণে বদলে যেতে পারে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পুরনো বাণিজ্য মানচিত্র। পশ্চিমাদের সবচেয়ে বড় ক্ষতি হবে তাদের কৌশলগত নিয়ন্ত্রণ হারানো। অনেক বছর ধরে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বাণিজ্য মূলত সুয়েজ খাল ও ভূমধ্য সাগর হয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। নতুন রেল সংযোগ ভেঙে দেবে সেই নির্ভরতা। ইউরোপ যদি রাশিয়ার গ্যাস ও তেল না কেনে, সেক্ষেত্রে ইরান, ভারত, এমনকি আফ্রিকার দিকে ব্যবসা সরিয়ে নেবে মস্কো। এতে করে অনেকাংশে হ্রাস পাবে পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা। দীর্ঘদিন ধরে মধ্য এশিয়ায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প প্রসারিত হচ্ছে রাশিয়া ও ইরানকে কেন্দ্র করে। নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর পুরোদমে শুরু হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি, ইউরোপের বাজার আর ভারত মহাসাগরের সমুদ্র বন্দরগুলোতে সহজেই প্রবেশাধিকার পাবে বেইজিং। ইতিমধ্যে ইরানে বৃহৎ শিল্প বিনিয়োগ করেছে চীন। তাদের কার্গো ট্রেন আরও আগেই পৌঁছেছে আপ্রিন পোর্টে। এখন রাশিয়া যুক্ত হওয়ায় আরও পাকাপোক্ত হচ্ছে করিডোরের বাস্তবতা। বিশ্লেষকেরা বলছেন, পশ্চিমা
বিশ্বের একচেটিয়া বাণিজ্য দখলদারির বিরুদ্ধে নতুন এই রুটটি হতে পারে মোক্ষম এক জবাব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচল অবস্থার কুপ্রভাবে টানা তৃতীয় দিনের মতো আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। রেকর্ডে গড়ে টানা 40 ঘণ্টা ধরে চলমান শাটডাউনের কারণে বেতন বন্ধ থাকায় বিমান চলাচলে সহায়তা দেয়া কর্মীদের সংকট দেখা দিয়েছে। বেতন পাচ্ছেন না এই খাতে সংশ্লিষ্ট 63,000-এরও বেশি কর্মী। এতে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় 40টি বিমানবন্দরে অচল অবস্থা চলছে। শনিবার 1,500-এরও বেশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে ডগলাস ইন্টারন্যাশনাল, নিউ ইয়র্ক লিবার্ট ইন্টারন্যাশনাল ও শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। একই দিনে 7,000-এরও বেশি ফ্লাইট দেরিতে ছেড়ে যায়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিত্য নতুন আবিষ্কারে নিয়মিতই তাক লাগানো মার্কিন বিজ্ঞানীরা আবারও চমক দেখালেন। এমন এক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন যার ক্ষমতা শুনলে কারো কারো চোখ কপালে উঠবে। সদ্য আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক প্রচলিত ওষুধের চেয়ে অন্তত 100 গুণ বেশি শক্তিশালী। এত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া মানবদেহ সইতে পারবে তো? দাম কি সাধারণ মানুষের হাতের নাগালেই থাকবে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। লুকানো এক অ্যান্টিবায়োটিক আবিষ্কারের দাবি করছেন বিজ্ঞানীরা, যা বিদ্যমান ওষুধের চেয়ে অন্তত 100 গুণ বেশি কার্যকর হতে পারে। এমন খবর এখন বিশ্বজুড়ে আলোচনায়। এই নতুন অ্যান্টিবায়োটিকটির নাম ক্লোরোসিন। দীর্ঘদিন ধরেই গবেষকরা এমন এক ওষুধের সন্ধান করছিলেন যা দ্রুত বাড়তে থাকা সুপারবাগ বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর হবে। অবশেষে আলোর মুখ দেখল সেই গবেষণা। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন বলে জানায় সায়েন্স ডেইলি। ঘটনাটি ঘটে 2025 সালের অক্টোবর মাসে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাটির নমুনা বিশ্লেষণের সময় গবেষকরা ক্লোরোসিনের অস্তিত্ব খুঁজে পান। আশ্চর্যের বিষয় হলো, এটি এক সাধারণ ল্যাবের পুরনো নমুনার মধ্যেই লুকিয়েছিল, অর্থাৎ এটি গবেষকদের সামনেই ছিল কিন্তু কখনো চোখে পড়েনি। ক্লোরোসিন আসলে এক ধরনের প্রাকৃতিক যৌগ যা ব্যাকটেরিয়া নিজেরাই উৎপন্ন করে প্রতিপক্ষ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে, এমনটাই জানিয়েছে সায়েন্স অ্যালার্ট। বিজ্ঞানীরা প্রথমে এটির গঠন শনাক্ত করেন একটি AI অ্যালগোরিদমের মাধ্যমে, যা প্রায় 150 কোটি মাইক্রোবিয়াল জিন বিশ্লেষণ করে। গবেষক দলের প্রধান ডক্টর লিয়া কার্টার জানান, এটি এমন এক অ্যান্টিবায়োটিক যা বহু দশক ধরে আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু আমরা চিনতে পারিনি। ক্লোরোসিন পরীক্ষাগারে ইকোলাই, স্টেফাইলোকোকাস অরিয়া সহ বহু সুপারবাগের বিরুদ্ধে অসাধারণ কার্যকারিতা দেখিয়েছে। নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী সুপারবাগ হচ্ছে এমন কিছু ব্যাকটেরিয়া যেগুলো আমাদের প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে লড়াই করতে পারে, অর্থাৎ কোনো রকম ওষুধই কাজ করে না এদের উপর। বিজ্ঞানীরা দাবি করছেন, ক্লোরোসিন এখনকার সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ভ্যানকোমাইসিনের তুলনায় প্রায় 100 গুণ বেশি কার্যকর। পরীক্ষায় দেখা গেছে, যেখানে সাধারণ অ্যান্টিবায়োটিক ব্যর্থ হচ্ছে, সেখানে অতি অল্প মাত্রায় ক্লোরোসিন ব্যাকটেরিয়ার বৃদ্ধি পুরোপুরি থামিয়ে দিতে সক্ষম। নতুন এই ওষুধটি মানবদেহে ব্যবহারের জন্য এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছে BBC সায়েন্স। বর্তমানে এটি প্রাণীর ওপর পরীক্ষার পর্যায়ে রয়েছে। যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে, তবে 2026 সালের শেষ নাগাদ মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে। প্রাথমিক অনুমান অনুযায়ী ওষুধটি বাজারে আসতে আরও 4 থেকে 5 বছর সময় লাগবে। তবে প্রশ্ন উঠেছে, এটি কি নিরাপদ? ডিসকভার ম্যাগাজিনের বিশ্লেষণ অনুযায়ী এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি, কিন্তু মানবদেহে ব্যবহার শুরু হলে অ্যালার্জি, কিডনির ওপর চাপ বা অ্যান্টিবায়োটিক সহনশীলতার মতো জটিলতা দেখা দিতে পারে। তাই গবেষকরা সতর্কভাবে প্রতিটি ধাপ পরীক্ষা করছেন। নতুন অ্যান্টিবায়োটিকের দাম নিয়েও রয়েছে সবার আগ্রহ, যদিও এখনও সুনির্দিষ্ট কোনো মূল্য নির্ধারণ করা হয়নি। পপুলার মেকানিক্সের প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে যে প্রাথমিক পর্যায়ে এই ওষুধটি বেশ ব্যয়বহুল হবে, কারণ এর উৎপাদন প্রক্রিয়ায় জটিল বায়োটেকনোলজি ও AI বিশ্লেষণ ব্যবহৃত হচ্ছে। তবে গবেষকরা আশা করছেন, ব্যাপক উৎপাদন শুরু হলে দাম অনেক কমে আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে প্রতি বছর প্রায় 12 লাখ মানুষ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে মারা যান। যদি ক্লোরোসিন কার্যকর প্রমাণিত হয়, তবে এটি আধুনিক চিকিৎসায় আনবে এক যুগান্তকারী পরিবর্তন। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এখনই এটিকে মিরাকল ড্রাগ বলা ঠিক নয়, এটি এখনও পরীক্ষাধীন।
এবং বাস্তবে কার্যকর হতে হলে বড় আকারের ট্রায়াল, আন্তর্জাতিক অনুমোদন ও নিরাপত্তা যাচাই পেরোতে হবে। ফ্লোরোসিনের আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের নতুন আশা জাগিয়েছে। এটি যদি সফলভাবে বাজারে আসে তবে এমন এক যুগের সূচনা হবে যেখানে ব্যাকটেরিয়া আর অ্যান্টিবায়োটিকের ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলতে পারবে না এবং মানবজাতি হয়তো আবারও রোগের বিরুদ্ধে এক ধাপ এগিয়ে যাবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।